আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমরা মূলত সবাই অভ্যস্ত যে প্রতি বছর হচ্ছে জুন জুলাই এর পরে আমাদের দেশের আসলে বাজেট ঘোষণা হওয়ার পরে আমাদের কিছু জিনিসের দাম বেড়ে যায় বা কিছু জিনিসের উপর ট্যাক্স হচ্ছে বেড়ে যায়। যার কারণে দেখি যে আমরা নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম বেড়ে যায়। কিন্তু বর্তমান ইউনিট সরকার ক্ষমতায় আসার পরে তারা হচ্ছে বছরের একবারে শুরুতেই জানুয়ারি মাসের ৯ তারিখে তারা ২ টা অধ্যাদেশ জারি করে এবং ২ টা অধ্যাদেশ জারি করে তারা হচ্ছে ১০০ প্লাস হচ্ছে প্রোডাক্টের উপরে হচ্ছে তারা কর বাড়িয়ে দেয়। মানে কর বাড়িয়ে দিয়ে তারা আসলে কি করে যে জিনিসগুলোর দাম বেড়ে যায়। আমরা সাধারণত অভ্যস্ত যে জুন জুলাই দিয়ে জিনিসের দাম বেড়ে যায়, কিন্তু এবার তার ৬ মাস আগেই জানুয়ারির মধ্যে আমরা দেখলাম যে কিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তো এই বেড়ে যাচ্ছে কেন বা বেড়ে যাওয়ার কি কারণ, এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখেন ২০২২ সালে যখন হচ্ছে শেখ হাসিনার আমল ছিল তখন হচ্ছে তারা হচ্ছে আইএমএফ থেকে 4.7 মিলিয়ন হচ্ছে ডলার হচ্ছে তারা হচ্ছে লোন নেয়। তো আইএমএফ যখন হচ্ছে কাউকে লোন দেয় তারা কিছু শর্ত দিয়ে দেয়, যে শর্তগুলো তাদের হচ্ছে ফুলফিল করার সাথে সাথে তারা হচ্ছে তাদের হচ্ছে ইনস্টলমেন্টের টাকাটা দিয়ে দেয়। তো এইগুলো শর্তের মধ্যে আইএমএফ এর একটা অন্যতম সদস্য ছিল যে ট্যাক্স টু জিডিপি রেশিওটা বাড়ানো। তো ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়ানোর জন্য কি করতে হচ্ছে, আমাদের ট্যাক্স থেকে একটা বেশি পরিমাণ টাকা আমাদেরকে কালেক্ট করতে হবে, তাহলে আমাদের হচ্ছে জিডিপির সাথে ট্যাক্সের রেশিওটা হচ্ছে বাড়বে। তো এখন দেখেন যে আওয়ামী লীগ সরকার ২০২২ সালে যে তারা আসলে 4.7 বিলিয়ন ডলারের জন্য যারা ঋণের জন্য যে আইএমএফ এর কাছে আবেদন করেছিল, এই আইএমএফ থেকে তারা হচ্ছে মানে মোটামুটি ৩ কিস্তিতে টাকা তারা পেয়েছে। এখন এই জন্য যে আমাদের এই বছরে যে এনবিআর এর মানে এনবিআই এর হচ্ছে গত বছরে নভেম্বর পর্যন্ত তাদের হচ্ছে টার্গেট ছিল, তারা হচ্ছে যে রাজস্ব তুলবে হচ্ছে যে ১,৬৯,০০০ কোটি টাকা। কিন্তু দেখা গেছে গত বছর নভেম্বর পর্যন্ত রাজস্ব হয়েছে মাত্র ১,২৭,০০০ কোটি টাকা। মানে এখানে প্রায় হচ্ছে ৪২,০০০ কোটি টাকার একটা ঘাটতি হয়েছে। এখন এই ৪২,০০০ কোটি টাকার ঘাটতি তো সরকারকে মেটাইতে হবে। তো মেটানোর জন্য কি করতে হবে, সাধারণ জনগণের হচ্ছে গলা কাটতে হবে। এই গলা কাটার জন্যই মূলত আসলে তারা আসলে আপনার এই যে ট্যাক্সের টাকাটা বাড়িয়ে দিচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন যে হচ্ছে যে এবার যারা সরকার যে যেসব আমাদের পণ্যের মধ্যে ট্যাক্স বাড়িয়েছে তার মধ্যে যদি উল্লেখযোগ্য আমরা দেখতে চাই, যে রেস্টুরেন্ট, সাধারণ রেস্টুরেন্টে আমরা খেতে গেলে আগে হচ্ছে যে আমরা কি শতকরা ৫% ট্যাক্স দিতাম, ওইটা এবার ৫ থেকে ১৫% করা হয়েছে। এবং নন এসি হোটেলে থাকতে গেলে ৭.৫% ট্যাক্স দেওয়া হতো, সেটা তারা হচ্ছে কি করছে ৭.৫ থেকে ১৫ করা হয়েছে। মোবাইলে কথা বলার জন্য আমরা আগে টক টাইমের ক্ষেত্রে ২০% ট্যাক্স দিতাম, সেটা এখন ২৫% নিয়ে যাওয়া হয়েছে। এলপিজি গ্যাসের ক্ষেত্রে সেটা হয়ে গেছে কি ৭ থেকে ৭.৫%। এরকম করে আমাদের নিত্য প্রয়োজনীয় যে আমাদের প্রোডাক্টগুলো রয়েছে, ধরেন ডিটারজেন্ট পাউডার থেকে শুরু করে আমাদের কসমেটিক যে সামগ্রী রয়েছে বা হচ্ছে ফ্রুটস থেকে শুরু করে জুস, সবগুলোর ক্ষেত্রে দেখবেন যে ট্যাক্সের পরিমাণ প্রায় হচ্ছে দ্বিগুণ তিনগুণ করা হয়েছে। সিগারেটের ক্ষেত্রে তো একটা মিম অনেক ভাইরাল হয়ে গেছে যে আসলে এখন বাঙালি খাবে কি, যে লাকি স্টেক সিগারেটের দাম ১০ থেকে ১২ টাকা করা হয়েছে, ব্যানসনের দাম ১৮ থেকে ২০ টাকা করা হয়েছে। তো এরকম ক্ষেত্রে হচ্ছে যে ওই সরকার যে ৪২,০০০ কোটি টাকা যেটা ঘাটতি ছিল, এটা তারা মিটানোর জন্য কি করছে, সাধারণ জনগণের হচ্ছে পেট কাটতেছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে যে আসলে গরিবের পণ্য ওয়ালটন বা হচ্ছে আমাদের যে মার্সেল বা দেশীয় যে প্রোডাক্ট কোম্পানিগুলো আছে, এরা কি করে, এরা হচ্ছে বিদেশ থেকে হচ্ছে বিভিন্ন তারা হচ্ছে যে পার্টস গুলোকে তারা ইম্পোর্ট করে এনে বাংলাদেশে এগুলো রিঅ্যাসেম্বল করে এগুলো আমাদের কাছে বিক্রি করে। তো আগে এইসব যে আমাদের যে প্রোডাক্টগুলো তারা বিদেশ থেকে এনেছে পার্টস গুলো, এগুলোর ক্ষেত্রে সরকার থেকে ট্যাক্স ছিল হচ্ছে ১০%, কিন্তু এটাও বাড়িয়ে করা হয়েছে ২০%। এবং এই ক্ষেত্রে সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বর্তমান যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, উনি তার একটা বক্তব্যে বলছে যে আসলে ট্যাক্স বাড়লেও ভোক্তা পর্যায়ে এগুলো জিনিসের আসলে দাম বাড়বে না। এটা কি আসলে একটা মেনে নেওয়ার মতো কথা? ধরেন আমি একটা কোম্পানি চালাই, আমি আগে একটা প্রোডাক্টের ক্ষেত্রে সরকারকে ৭% ট্যাক্স দিতাম, দিয়ে আমি ধরেন ৩ টাকা লাভ করতাম। এখন আমি সরকারকে যদি ১০ টাকা ট্যাক্স দিই, তাহলে কি আমার এই ৩% লাভের জন্য তো আমার কি করতে হবে, ওই প্রোডাক্টের দাম বাড়াইতে হবে। এখন দাম যদি সে না বাড়ায় তাহলে কি করতে হবে, প্রোডাক্টের পরিমাণ কমাইতে হবে, যেটা অনেকটা চিপসের প্যাকেটের মতো। চিপসের প্যাকেটে দেখবেন যে আপনার বিশাল একটা ফুলানো থাকে, যে মনে হয় অনেক চিপস আছে কিন্তু খুললে দেখবেন শুধু বাতাস। তাহলে কি করতে হবে, যদি আমাদের যদি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে ধরেন যারা কনজিউমার যারা প্রোডাক্ট আমাদেরকে বিক্রি করে, এরা যদি ট্যাক্সের টাকা বেশি দেয়, কিন্তু যদি তারা যদি হচ্ছে যে আপনার যদি তাদের মানে ইনকাম রেশিও বা লাভের রেশিওটাকে তারা যদি দাম না বাড়িয়ে মেনটেন করতে চায়, তাহলে কি করতে হবে, তাদেরকে হচ্ছে কি প্রোডাক্টের পরিমাণ কমাইতে হবে, মান কমাইতে হবে, যেটা আসলে কোনোভাবেই আসলে ধরেন যে সাধারণ জনগণের ক্ষেত্রে হচ্ছে কাম্য হবে না। এখন এইসব জিনিস আলোচনা করে দেখেন যে এখন তাহলে এইটাকে সমাধান করা যাবে কিভাবে, সমাধান করা যে আমাদের যে গত অর্থ বছরে মানে নভেম্বর পর্যন্ত যে আমাদের ১,২৭,০০০ কোটি টাকা যে ২৭,০০,০০,০০,০০ ট্যাক্স আদায় হয়েছে, এই ট্যাক্সের পরিমাণটা বাড়ানো যেত। দেখেন বাংলাদেশে প্রায় ১৮ কোটির বেশি মানুষ বসবাস করে, কিন্তু বাংলাদেশে মাত্র ট্যাক্স দেয় মাত্র হচ্ছে ১৮ লক্ষ মানুষ। এবং এই ১৮ লক্ষ মানুষের মধ্যে ১০,০০০ হচ্ছে যারা ১০ লক্ষ হচ্ছে যারা সরকারি চাকরিজীবী, তারা ট্যাক্স দেয়। আর বাকি ৮ লক্ষ হচ্ছে যারা বেসরকারি চাকরিজীবী করে বা ব্যবসা বাণিজ্য করে বা হচ্ছে ব্যবসায়ী। এখন আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যে ৮ লক্ষের মধ্যে মিনিমাম ৫ থেকে ৬ লক্ষ হচ্ছে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে, এবং এই প্রাইভেট সেক্টরগুলোতে যারা চাকরি করে তারাই ট্যাক্সটা দিয়ে থাকে। যেমন আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যখন প্রিভিয়াস একটা কোম্পানি চাকরি করতাম, তখন তারা কি করতো, আমার যে স্যালারি থেকে তারা ট্যাক্সের জন্য একটা টাকা পোর্শন কেটে রাখতো, এবং এই টাকাটা তারা বছর এন্ডে তারা তো সরকারকে জমা দিত। তো আমাদের মতো এরকম ৫ থেকে ৬ লক্ষ মানুষ যারা ট্যাক্স দেয়। এখন ধরেন বাংলাদেশে কি আর মাত্র ২ লক্ষ মানুষ আছে যারা হচ্ছে যে ট্যাক্স দেওয়ার সামর্থ্য রাখে। আমি যদি মানে আপনাদের যদি চিন্তা করে দেখেন যে আমার প্রতি যদি বাংলাদেশের ৬৪টা জেলা আছে, এই ৬৪টা জেলায় অন্তত ৬৪ লক্ষ মানুষ আছে যারা হচ্ছে ট্যাক্স দেওয়ার মতো সামর্থ্য আছে, বাট তারা ট্যাক্স দেয় না।
তারা হচ্ছে ট্যাক্সটা ফাঁকি দেয়, বা তাদের হচ্ছে টিন আইডি যারা ক্রিয়েট করে নাই। তো এই ক্ষেত্রে কি সরকার যে এইসব প্রোডাক্টের দাম বাড়াচ্ছে, এই দাম বাড়াতে কি হচ্ছে, আমাদের এমনিতে ইনফ্লেশন রেটের কারণে আমাদের অবস্থা খুবই খারাপ, জর্জরিত অবস্থা। তো এই সময় যদি তারা যদি এই ট্যাক্স যদি এইসব প্রোডাক্টের ক্ষেত্রে না বাড়িয়ে, তারা যদি আমাদের যারা ট্যাক্স দাতা তাদেরকে যদি আসলে খুঁজে বের করতো যে কারা কারা ট্যাক্স দিতে, তাদেরকে ট্যাক্স দিতে হবে। যেমন এই মাঝখানে একটা দেখলাম সাকিব আল হাসানের নিউজ, সাকিব আল হাসান তার মায়ের কাছ থেকে মানে 9 কোটি টাকা নিয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। তো এইরকম কিন্তু খুঁজলে আপনারা অনেক লোক পাবেন। আমার কাছে মনে হয় যে 64,000, অন্তত 64,000 হচ্ছে মানুষ পাওয়া যাবে, 64 লাখ মানুষ পাওয়া যাবে যারা হচ্ছে ট্যাক্স দেওয়ার মতো ক্ষমতা আছে, বাট তারা ট্যাক্স দিচ্ছে না। তো সরকার হচ্ছে এইসব প্রোডাক্টের উপরে ট্যাক্স বাড়িয়ে সাধারণ মানুষের ক্ষতি না করে, যদি আসলে তারা যদি এনবিআর এর যদি সদস্য সংখ্যা বাড়ায়, এবং যদি ট্যাক্স অফিস মানে আমাদের ট্যাক্স যে কাঠামোটা আছে সেটা যদি রিফর্ম করে দেয়, রিফর্ম করে যদি আমাদের যদি মানে একবারে লোকাল পর্যায়ে থেকে কারা কারা ট্যাক্স দেওয়ার মতো সামর্থ্য রাখে, তাদেরকে যদি হচ্ছে টিন আইডির আওতায় এনে ট্যাক্সের দিকে যদি তাদেরকে দিতে বাধ্য করাতে পারে, তাহলে কিন্তু এই ঘাটতিটা মিটে যাওয়া সম্ভব। আর হচ্ছে যে আইএমএফ থেকে ইউনিট সরকারও প্রায় হচ্ছে $3 বিলিয়ন তারা ঋণ নেওয়ার জন্য চেষ্টা করছে, এবং ইতিমধ্যে তারা মনে হয় $1 বিলিয়ন হচ্ছে পাওয়ার মতো তারা হচ্ছে যে সমর্থ হয়েছে, আর বাকিটা হচ্ছে এখনো প্রক্রিয়াধীন রয়েছে। তো এইটা করার জন্য তাদেরকে আইএমএফ কে দেখাইতে হবে যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়াইতে হবে, এবং হচ্ছে সাধারণ জনগণের গলা কাটা হলে সেই টাকাটা আসলে তাদের তুলতে হবে। বাট এটা আসলে কোনোভাবেই কাম্য না। আমি চাই যে আসলে যারা ট্যাক্স দাতা তাদেরকে আপনারা খুঁজে বের করেন, তাদেরকে ট্যাক্সের আওতায় আনেন, তাহলে দেখবেন যে আসলে ট্যাক্সের এই ঘাটতিটা মিটে যাবে। তাহলে হচ্ছে এই অহেতুক বছরের মাঝখানে এসে হচ্ছে কোনো জিনিসের আসলে দাম বাড়াইতে হবে না। ধন্যবাদ সবাইকে। আমার কথার সাথে একমত হয়ে থাকলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার কথা থাকে, যদি আপনাদের কোনো সমালোচনা বা দ্বিমত থাকে, তবে আমাকে জানাবেন। আমার কোন কোন সেক্টরে ইমপ্রুভ করতে হবে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।